আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ব্যান্ডউইথ এবং আরো কয়েকটি টপিক নিয়ে পড়ব। তো প্রথমেই আমরা আলোচনা করছি ব্যান্ডউইথ মানে কি। আসলে আমরা যে জিনিসটা বুঝি যে কত স্পিডে ডাটা যায়, এরকম একটা ধারণা আমাদের কাছে আছে যে এটাকে আমরা ব্যান্ডউইথ বলি। আমরা বইয়ের ভাষায় সংজ্ঞাটা আসলে দেখে আসি, আমাদের ধারণার সাথে একটু পার্থক্য আছে সেই জায়গায়। একটা নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসাবে পরিমাপ করা হয়। কথাটা আবার বলছি, কোনো একটা মাধ্যম দিয়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হবে তার সেই পরিমাণকে ব্যান্ডউইথ হিসাবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশনের এককে বিপিএস এ হিসাব করা হয়। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কত বিট ডাটা স্থানান্তরিত হলো, এই হিসাবের উপরে ব্যান্ডউইথ নির্ধারণ হয়ে থাকে। ব্যান্ডউইথের একক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটা একটা করে দেখে নিচ্ছি। বিপিএস এর অর্থ হলো বিট পার সেকেন্ড, অর্থাৎ এক বিট সমান সমান 1 বা 0, মানে একটা বিট থাকবে সেখানে। কেবিপিএস অর্থ হলো কিলোবিটস পার সেকেন্ড, মানে 1024 বিট মিলে 1 কিলোবিট হয়। এমবিপিএস এর অর্থ হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড, অর্থাৎ 1024 কিলোবিট সমান 1 মেগাবিট। জিবিপিএস, আমরা যেটাকে জিবি বলি সংক্ষেপে, সেটা হচ্ছে 1024 মেগাবিট সমান 1 গিগাবিট। টিবিপিএস এর পরবর্তী অংশ হচ্ছে মানে টেরাবিট আমরা যেটাকে বলি, অর্থাৎ 1024 গিগাবিটে 1 টেরাবিট। তারপরে হচ্ছে পিবিপিএস, পেটাবিট পার সেকেন্ড, সেটা হচ্ছে 1024 টেরাবিটে 1 পেটাবিট। ব্যান্ডউইথ কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড, 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। আমরা এই তিনটি কমিউনিকেশন এর সংজ্ঞা এবং আনুষঙ্গিক বিষয়গুলো পরবর্তী অংশে আমরা দেখছি। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন কয়েক রকম হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ডিএসএল, মানে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, একটা হচ্ছে কেবল মডেম, আরেকটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে ওয়্যারলেস, আরেকটা হচ্ছে স্যাটেলাইট, আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বিপিএল। এই কয় ধরনের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন হতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধাসমূহ। এটা হচ্ছে ডায়াল আপ কানেকশনের তুলনায় ব্রডব্যান্ড কানেকশন 100 গুণ বেশি দ্রুততর। ব্রডব্যান্ড কানেকশন যে মাধ্যম দিয়ে প্রদান করা হয় এটি সেই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না। এর মাধ্যমে সর্বদা ইন্টারনেটে সংযুক্ত থাকা যায় বিধায় এটি খুবই সুবিধাজনক। এই কানেকশন পাবার জন্য ডায়াল করার প্রয়োজন নেই বিধায় লাইন ব্যস্ত পাবার সম্ভাবনা নেই। ব্রডব্যান্ড ইন্টারনেটে আনলিমিটেড অ্যাক্সেস পাওয়া যায় এবং এর মূল্য এর সংযুক্তির সময়ের উপর নির্ভর করে না। দ্রুতগতির ইন্টারনেট কানেকশনের পাশাপাশি স্বল্প মূল্যের টেলিফোন বা ভিডিও ফোনের সেবা পাওয়া যায়। এখন আমরা দেখব যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের অসুবিধাসমূহ কি কি। 1 নম্বর হচ্ছে ডায়াল আপ কানেকশনের তুলনায় এর খরচ অনেক বেশি। 2 নম্বরে বলতে পারি ডায়াল আপ কানেকশনের তুলনায় এই কানেকশন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। 3 নম্বরে বলতে পারি
সব ধরনের টেলিফোন লাইন দিয়ে এই কানেকশন দেওয়া সম্ভব না। ডেটা ট্রান্সমিশন মেথড, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ডিভাইস সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিটের বিন্যাসের ভিত্তিতে ট্রান্সমিশন মেথডকে দুটি বেসিক শ্রেণীতে ভাগ করা হয়। নাম্বার 1 প্যারালাল ট্রান্সমিশন, নাম্বার 2 সিরিয়াল ট্রান্সমিশন। আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের শ্রেণীবিভাগটা দেখে নিচ্ছি। ডেটা ট্রান্সমিশন একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, 3 নাম্বারটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। আমরা এখন একে একে এই তিনটি প্রকারভেদের বিষয় নিয়ে আলোচনা করব। প্যারালাল ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। আমরা একটি চিত্রের মাধ্যমে বিষয়টা দেখতে পাচ্ছি যে সেন্ডার থেকে একই মাধ্যমে 8 বিটের একটা প্যারালাল ডাটা রিসিভারের কাছে যাচ্ছে। সিরিয়াল ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। আমরা একটি চিত্রের মাধ্যমে বিষয়টি দেখতে পাচ্ছি। সেন্ডার থেকে সোর্স এন্ড হচ্ছে এদিকে প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, এটা কনভার্ট করছে এমএসবি টু এলএসবি, এই ক্রমিক অনুযায়ী সাজিয়ে তারপরে সেটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টারের মাধ্যমে সেই ডেস্টিনেশনে যাচ্ছে, অর্থাৎ রিসিভারের কাছে এই ডাটাগুলো যাচ্ছে। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। অর্থাৎ ডাটা সিনক্রোনাইজিং মানে হচ্ছে সাজানোর উপর ভিত্তি করে বিষয়টা। এর আগে আমরা দেখেছি আগের ছবিতে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, অর্থাৎ একটা ক্যারেক্টারের পর আরেকটা ক্যারেক্টার এইভাবে ট্রান্সমিশন হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। পাশে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখানো হয়েছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যাবলী বা সুবিধাসমূহ। ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। সাধারণত আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা প্রাইমারি স্টোরেজ ডিভাইসটা একটু পরে আলোচনা করব, তখন বিষয়টা আরো ভালো করে বোঝা যাবে। 4 নাম্বার, ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট প্রেরণ করতে হয়। একবারে বেশি ডেটা পাঠানো যায় না। সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ, এতে ডাটা ট্রান্সমিশনের গতি কম থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহের মধ্যে আরও রয়েছে ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটির ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে।
ডেটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তর। এবার একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারছি। আপনি যখন প্রিন্টারে কোনো কমান্ড দিয়েছেন, তখন যেভাবে যে ডাটাটা প্রিন্টারে গিয়ে জমা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। সেক্ষেত্রে আপনার প্রিন্টারে গিয়ে ওকে না করলে সেটা পড়ে থাকবে এভাবে অব্যবহৃত অবস্থায়। এর আগে আমরা এগুলো দেখেছি। 2. কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তর। ঠিক একইভাবে আমি এ চাপ দেওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে পারি, তারপরে আবার বি চাপতে পারি, তখন আবার প্রেরক থেকে গ্রাহকে যাচ্ছে, হতে পারে এই বিষয়গুলো। উদাহরণের দিকে একটু বেশি মনোযোগী হলে আমাদের বৈশিষ্ট্য এবং অন্যান্য যে সুবিধা আছে সবগুলো বুঝতে সুবিধা হবে। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে এবং কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে ডেটা স্থানান্তরে অসুবিধা হয়, এই ব্যবহার করা হয় এটা। এখন আমরা পড়ব সিনক্রোনাস ট্রান্সমিশন। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। যাকে আমরা এই ব্লকটাকে আমরা প্যাকেটও বলতে পারি। অর্থাৎ প্রথমে প্রাইমারি স্টোরেজে এটা সংরক্ষণ করা হবে, সেখান থেকে এটাকে সাজিয়ে এক একটা ব্লক বা এক একটা প্যাকেট আকারে সমান ভাগে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে প্যাকেট বা ব্লক পাঠানো হবে, সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস, অর্থাৎ সাজানো। সিনক্রোনাস শব্দের অর্থ থেকে আমরা বিষয়টা বুঝতে পারি। একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সমান হারে ফ্লো যাচ্ছে সেন্টার থেকে রিসিভারে। এই ট্রান্সমিশনের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ সিনক্রোনাসের বৈশিষ্ট্যসমূহ: প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না, একবার অনেক তথ্য পাঠানো যায়, ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়, দক্ষতা বেশি, সময় তুলনামূলক কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: 1 নম্বর, প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল, সার্কিট বেশ জটিল হয়। ব্যবহারগুলো কোথায় আমরা একবার দেখে নিই। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহারের মধ্যে রয়েছে 1 নম্বর, কম্পিউটার হতে কম্পিউটার ডেটা কমিউনিকেশন। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে ডাটা কমিউনিকেশন হয় সেটা সিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে হয়। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে। এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ বিরতিটা একেবারে কমিয়ে রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করার চেষ্টা করা হয়। অর্থাৎ একটা ব্লক থেকে পাঠানোর পরে আরেকটা ব্লক পাঠানোর যে সময়টা, সেই সময়টাকে কমাতে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসা হয়। এটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স, প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে, একেবারে সিম্পল। একটা হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: ইউনিকাস্ট, 2 নম্বর ব্রডকাস্ট, 3 নম্বর হচ্ছে মাল্টিকাস্ট।
এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তী কোনো ক্লাসে এই ডাটা ট্রান্সমিশন মোড বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। ক্লাস থেকে খাতায় লিখে আত্মস্থ করে নিবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।